সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরও আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বাকি ৭ বাংলাদেশি মরদেহ দ্রুতই দেশে ফেরানোর আশ্বাসও দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার ইমতিয়াজের রিপোর্ট। নাটোরের মহিষভাঙ্গা গ্রাম থেকে বাবা আশরাফুল ইসলাম এসেছেন রিয়াদে দুর্ঘটনায় নিহত সন্তান রবিউল ইসলামের মরদেহ গ্রহণ করতে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের আগে বলছিলেন প্রবাসী গিয়ে সন্তানের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষার কথা। অনেক স্বপ্ন ছিল স্যার, তাই ভাইটাকে লেগেছে একটু বাড়ি করবে, সে দেশে এসে বিয়ে থা করবে এবং ইয়া করে সে দিনটা কাটাবে। একটি বোন আছে, তাকে বিবাহ দেবে। কোনো স্বপ্ন পুরো হলো না স্যার। বৃদ্ধ বাবা আশরাফুল ইসলামের মতোই দুর্ঘটনায় নিহত আর এক প্রবাসী ফরিদের বোনও এসেছেন ভাইয়ের মরদেহ গ্রহণ করতে। ধার দেনার টাকা ও ৪ বোনের সহায়তায় সৌদি আরবে পাড়ি জমানো সেই ফরিদও ফিরলেন কফিনবন্দি হয়ে। ভাইয়ের সুখের কারণে ভাইটাকে আমরা হারালাম, যে ভাই সুখে খাবে, ভাই কোনো কাজকর্ম করতে জানে না, যে বাইরে যাক, ভাইয়ের স্বপ্ন ছিল যে বাইরে যাবে, ভাইয়ের আর্থিক ছিল না যে সে নিজের থেকে যাবে। আমরা বোনেরা মিলাই ভ্যাগ পাঠাইছি। মোহাম্মদ আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ফরিদের পরিবার সহ মোট ৯টি পরিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল নিহত সদস্যদের মরদেহ গ্রহণ করতে। গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। তবে ডিএনএ পরীক্ষা শনাক্ত না হয় এখনও ফেরেনি বাকি ৭ জনের মরদেহ। বিকেলে শোক সন্তপ্ত পরিবারগুলোর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ সহ সরকারি কর্মকর্তারা। এ সময় তারা আশ্বাস দেন না ফেরা ৭ প্রবাসীর মরদেহ দ্রুত ফিরিয়ে আনার। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। শুধু এই আর্থিক সহযোগিতা নয়, আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা তাদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি। এই সৌদি আরবে যে ১৬ জনকে আমরা হারিয়েছি একটি দুর্ঘটনায়, আমরা সকলে মর্মাহত। আরও ৭ জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারের কাছে পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫,০০০ টাকা হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। এদিকে সৌদি আরবে নিহত ৯ বাংলাদেশের মধ্যে ৬ জনের মৃতদেহ পৌঁছেছে নওগাঁয়। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, মরদেহগুলো কখন পরিবারের কাছে পৌঁছেছে, কি অবস্থা দেখছেন, তাদের বাড়িতে স্বজনরা কি বলছেন এবং এই বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিতে চান কিনা? ধন্যবাদ চৈতি। আপনাকে জানিয়ে রাখি যে সৌদি আরবে যে নওগাঁর ১৩ জন মারা গিয়েছে, তার মধ্যে ১২ জন এই আত্রাই উপজেলার বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ৭ জনের লাশ মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে আজকে রাত ১:৩০টার দিকে এখানে নওগাঁর আত্রায়ে সেখানে নিয়ে আসা হয়েছে ৭ জনের মরদেহ। আপনারা দেখতে পাচ্ছেন লাশগুলো এই আত্রাই থানায় রাখা হয়েছে। এখানে এখন পর্যন্ত তা নিহতদের যে পরিবার এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা ৬টা ২০-এর দিকে এখানে ঘটনাস্থলে এসেছি, এসে এখানে লাশ মরদেহগুলো এখানে রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখেন যে আমরা এখানে জানতে পেরেছি যে ১০টার দিকে আজাদ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে কিন্তু প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু তার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর সেখানে কিন্তু আপনাকে জানিয়ে রেখেছি যে যারা রেভিনেন্স যোদ্ধারা তারা কিন্তু এই সৌদি আরবে যে সোফা কারখানায়
গত 9 আগস্ট যে মারা গিয়েছেন তারপরে কিন্তু সেখানে সেই দেশে কিন্তু লাশগুলো ছিল, সেই লাশগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে পরিবারে এখন পর্যন্ত আমরা কাউকে পাইনি। অর্থাৎ আপনি জানেন যে তাদের বাড়ি এখান থেকে প্রায় এক একজনের বাড়ি 8 থেকে 10 কিলো 14 কিলো পর্যন্ত দূরে দূরে আছে। আপনি কি জানেন নাকি যে এখানে যে মরদেহগুলো আছে 4টি হচ্ছে লাশবাহী গাড়িতে, সেখানে উদয়নপুরে একজন, দুবাই গ্রামে একজন, পারকাসুন্দা গ্রামের একজন এবং গন্ডগোয়ালের 4 জন, এই মোট 7 জনের মরদেহ কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি সকাল 10টায় কিন্তু এই প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এখানে, তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেটা কিন্তু নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফলে এই যে তাদের পরিবারে এখন পর্যন্ত এখনো বক্তব্য পাওয়া যায়নি। আর এখানে কিন্তু যে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু এখানে স্থানীয় সংসদ রেজাউল ইসলাম থেকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, তারপরে পুলিশ সুপার এবং যারা উপজেলার সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তারা তারা কিন্তু এখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি এবং শত শত লোক থাকবেন। এরপর ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু আত্রায় শোকের ছায়া নেমে গেছে। অর্থাৎ এই যে রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের একদিকে যে কোনো অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে রেমিটেন্স না আসার কারণে মারা যায়, এর একদিকে এদিকে কিন্তু পরিবারের মধ্যে কিন্তু শোকাহত, কিন্তু তারা আমরা আসলে এখন পর্যন্ত কোনো কথা বলতে পারিনি। তবে বেলা বাড়ার সাথে সাথে লোক আসতেছে, ইতিমধ্যে কি এখানে অনেকে 2-4 জন স্থানীয় যারা থানার আশেপাশে তারা কিন্তু আসতেছেন, কিন্তু বাস্তবতায় কিন্তু এখনো তাদের পরিবারে এখন পর্যন্ত এখানে কেউ আসে নাই, ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায় নাই। চৈতি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নওগাঁ থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক। রংপুরের স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার সময় পরিবারের সদস্যরা খুনিদের চিনে ফেলায় তাদেরও হত্যা করে মূল আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ। তাদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্টের প্রস্তুতি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিস্তারিত শাহ বাজিদ আহমেদের রিপোর্টে। রংপুরে আলোচিত শিক্ষক পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। আবারও বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি আরো জানান, পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। দ্রুত আসামিদের ডোপ টেস্ট করা হচ্ছে, পাশাপাশি চলছে আলামতের ডিএনএ টেস্ট। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে এটা আপনারা জানেন, এটা যাদের অভিজ্ঞতা আছে, বীর্য বের হয়ে যায়, মলমূত্র বের হয়ে যায়। কমিশনার বলেন, ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে, পরে তার স্ত্রী ও মেয়েকে এবং সবশেষ শিশু প্রিয়ম আসামি সিদ্ধার্থকে চিনে ফেলায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করে। তিনি আরো জানান, সিদ্ধার্থদের পৈতৃক জমি কিনে নেওয়ার গণপতি চক্রবর্তীর উপর ক্ষোভ থাকতে পারে সিদ্ধার্থের। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা। এদিকে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে এই হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জামাতের সেক্রেটারি জেনারেল। সাংবাদিকদের তিনি জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায় জামাত ইসলামী। প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। এর আগে এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করে জামাত, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামাতের নেতারা। শাহ বাজিদ আহমেদ, ৭১, রংপুর। চাঁপাইনবাবগঞ্জ অটোরিকশা চালক রুমন আলী হত্যায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের উদ্দেশ্যে রুমনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত 21শে আগস্ট পাইলিং মোড় এলাকা থেকে অটোরিকশা সহ রুমন আলীকে অপহরণ করে গ্রেপ্তারকৃতরা। পরে অটোরিকশাটি ছিনতাই করে তাকে হত্যার পর মৃতদেহটি পিঠালিতলা পুঠিমারি বিলের একটি আখ খেতে ফেলে রাখা হয়।
বুধবার কয়েকজন কৃষক জমির মধ্যে মৃতদেহ দেখে পুলিশকে জানান। এরপর ঘটনাস্থল থেকে রুমন আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। ব্যবহৃত যে মোবাইল সেটাও তার পকেট ছিল। এটার মাধ্যমে এই রুমনের স্ত্রী লাশটাকে শনাক্ত করে যে এটাই তার স্বামীর মৃতদেহ। অপহৃত যে অটোরিকশা এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, একটি হাসুয়া, যেটা ছোট কান্তাই বলে আপনাদের স্থানীয় ভাষায়, এই কান্তাই সেটাও আমরা উদ্ধার করেছি এবং ভিকটিমের যে পরিহিত আলামত ছিল সেগুলো আমাদের হেফাজতে রয়েছে। কক্সবাজারে হোটেলের বাইরে সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে শহরের রেনেসা হোটেলে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রাশেদ সহ কয়েকজন যুবক বারে বসেছিলেন। এ সময় হঠাৎ দুজন তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সেখানে আরো কয়েকজন যুবক অংশ নেন। তারা রাশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুল ইসলাম জানান, অনুমোদন ছাড়াই বাড়তি চালানো হচ্ছিল আর এই ঘটনায় সোলাইমান নামের একজনকে আটক করা হয়েছে। ইউক্রেনের ফ্রন্টলাইন যুদ্ধে ড্রোন হামলায় গুরুতর জখম হয়ে দেশে ফিরেছেন ঝিনাইদহের রাজন। চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে তিনি সেনাবাহিনীর কাছে বিক্রি হয়েছিলেন। আহত হওয়ার পর তার অসহায়ত্বের দায় নেয়নি রুশ সরকার। কোমরের নিচ থেকে অচল রাজন এখন দালাল ও রিক্রুটিং এজেন্সির বিচার চান। একই সাথে চান চিকিৎসা ও ক্ষতিপূরণ। রাজীব হাসানের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার দেনা ও এনজিও থেকে 10 লাখ টাকা ঋণ করে নির্মাণ শ্রমিকের কাজে রাশিয়ায় যান ঝিনাইদহের রাজন হোসেন সহ 30 জন বাংলাদেশি। তিনি জানান, মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের নেওয়া হয় ওয়ারেনবার্গের একটি হোটেলে। 4 দিন পর ব্যাংক কার্ড ও সিম কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন কাগজে সই নেয় দালালরা। পরে রাশিয়ার সেনা ক্যাম্পে 21 দিন প্রশিক্ষণ শেষে তাদের পাঠানো হয় ইউক্রেনের ফ্রন্ট লাইনে। প্রথম দিনে ড্রোন হামলায় প্রাণ হারান 17 জন বাংলাদেশি। তৃতীয় দিনে আহত হন রাজন। আমি গত 7 মে 2026 সালে সোহেল আর লেন্টুর মাধ্যমে জাভেলিন এজেন্সির মাধ্যমে আমি রাশিয়ায় যাই। আমি ওনাদের কাছে বই জমা দিয়েছিলাম যে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে। ওনাদের বলছিলাম সৌদি অথবা মালয়েশিয়া দেওয়ার জন্য, কিন্তু কোনি রাশিয়ায় দিয়ে দেয়। ওনাদের এটা বলেছি যে ওইখানে যুদ্ধ চলতেছে, ওখানে যাবো না, সৌদি বা মালয়েশিয়া দেন। বলতেছে কোনো সমস্যা নেই, যে এলাকায় যুদ্ধ আছে তোমাদের এলাকায় দেবে না, অন্য এলাকায়। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের একটি হাসপাতালে আশ্রয় নেন তিনি। পরে এক চিকিৎসকের সহায়তায় 23 আগস্ট ঝিনাইদহের কালীগঞ্জের গয়েশ্বরপুর গ্রামের বাড়িতে ফেরেন রাজন। এজেন্সি সহ এরা একসাথে চুক্তি করে হয়তো আমাদেরকে সবাইকে বেঁচেছে, 30 জনকে। এই সরকারের কাছে কি চান? এই সরকারকে আমাদের যে 30 জনকে পাঠাইছি, 30 জনের ফ্যামিলি আর্থিকভাবে অনেকই, তারপরে যে ওইখানে 17 জন অলরেডি মারা গেছে, আর বাকি যারা আছে আমি চাই যে তাদেরকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করুক। একইভাবে প্রতারণার শিকার হয়েছেন কালীগঞ্জের 2 জন, একতারপুরের লেন্টু ও যশোরের সোহেল। অর্থাভাবে তারাও চিকিৎসা করাতে পারছেন না। এখন অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি জাবালি নূরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন ভুক্তভোগীরা। শুনছি কি আছে রাশিয়ায় যাতে অনেক টাকা লাগে, তাই না, মাত্র 7 লক্ষ টাকা লাগছে প্রতি মাসে। 1.5 লাখ টাকা করে আছে মাসে পাবে সে। কাজের জন্য ছেলে দিছি, তারা নিয়ে যে যুদ্ধায় দিয়ে আমার ছেলেটা যে এইভাবে ক্ষতি করে দিয়েছে। আমার ভাইয়ের সাথে যে প্রতারণাটা হয়েছে, রাশিয়ায় নিয়ে যে যুদ্ধের ময়দানে বিক্রি করেছে, আমি এর বিচার চাই। এরা জানে সবকিছু, জানার পরেও এরা এই যে পরে এটা যখন একটা ঘটনা ঘটে যায়, এরা কোনো দায়বদ্ধতা নেই না। যে এই সমস্ত দালাল চক্রের কঠিন শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অভিযোগ দিলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানব পাচার ও আদিবাসী যে আইনের অপরাধগুলো, এটা ফৌজদারি অপরাধ। এই বিষয় ওইটাই, যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাকিলা শম্পা, 71। সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে বেড়েছে মাদক চোরাচালান। নিয়মিত অভিযান চালিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টে প্রায় 39 লাখ টাকার মাদক ও অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে 41 জনকে। বিজিবি বলছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অবস্থান জিরো টলারেন্স। হুসাইন আহমেদ সুজাদের রিপোর্ট।
সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত, যেখানে সীমান্ত ঘেঁষা কুশিয়ারা নদীর এক পার বাংলাদেশ, অপর পার ভারত। কোনো কোনো বাড়ির শোবার ঘর বাংলাদেশে, উঠান ভারতে। মাদক কারবারিরা মূলত এসব পথ টার্গেট করে তৈরি করছে তাদের মাদক পাচারের পথ। বিজিবির টহল ও নজরদারির মধ্যেও চলে তাদের মাদক পাচার। এখানে কয় কেজি গাঁজা? 2 কেজি। কোথা থেকে আনছো? একজন লোক দিয়েছে ওইটা নিয়ে দেওয়ার জন্য। এলাকার লোকজন জানান, সিলেটের বিয়ানীবাজার, কুলাউড়া ও বড়লেখায় মাদকের সরবরাহ বেড়েছে। পাচারকারীরা কঠোর নিরাপত্তা পেরিয়ে লুকালয়ে যেতে পারলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। আগে একদম মদ, বিড়ি টিড়ি, এগুলা এখন নিতে বন্ধ হয়ে গেছে। আমি আমার ব্যবসা করছি, আমার লিগেল ব্যবসা করছি, আমি চিনি বিড়ি ওটা বেশি আগে। বিজিবির তথ্য বলছে, চলতি বছর বিয়ানীবাজার ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে ভারতীয় মদ, ইয়াবা, গাঁজা সহ চুলাই মদ। আটক হয়েছেন 41 জন। দুর্গম এলাকা ও সীমান্ত ঘেঁষা বসতি ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করছে বিভিন্ন চক্র। আপনার তরুণকে মাদকের হাত থেকে আমরা দূরে রাখতে পারছি এবং অনেক পরিবারকে একটি সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে পারছি। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, সীমান্ত দিয়ে কোনো রকম কোনো মাদকদ্রব্য প্রবেশ করতে দেওয়া হবে না। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে অভিযান চালিয়ে মাদক চোরাচালান বন্ধ করা যাবে না। সেক্ষেত্রে মাদকের উৎস ও সরবরাহ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের বিশাল একটা অঞ্চল ভারতের সাথে আমাদের কানেক্টেড, যে সবগুলো এখানে যদি এরকম হয় অন্যান্য সীমান্তগুলো কিন্তু এখান থেকে বাদ যাবে না। তো আমি মনে করি যে তাদের তদারকি, বিশেষ করে সীমান্ত বাহিনী যারা আছে এবং আমাদের যারা বিজেপি যারা আছে, তাদের টেক কেয়ার করা, তাদের সার্ভিলেন্স বাড়ানো, এই বিষয়গুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট। একদিকে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, অন্যদিকে মাদকের চাহিদা ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রের বিস্তার, দুই মিলিয়ে কঠিন হয়ে উঠেছে পরিস্থিতি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের যে সকল সীমান্তে এইরকম জায়গা রয়েছে সেগুলিতে কঠিন কাঁটাতারের বেড়া দিতে হবে। আর তা যদি করা না হয় তাহলে সমাজ থেকে অপরাধ কোনোভাবেই কমবে না। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, গজুকাটা সীমান্ত, বিয়ানীবাজার, সিলেট। 1 বছর ধরে বেহাল ঢাকা বরিশাল মহাসড়ক। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 96 কিলোমিটার অংশে খানাখন্দে ভরা। এতে দুর্ভোগ হচ্ছেই, পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। বাস মালিক সমিতির নেতারা জানান, প্রশাসনকে বারবার বলেও সংস্কার করা হচ্ছে না। আর নির্বাহী প্রকৌশলী জানান, আগামী অক্টোবর থেকে কাজ শুরু হবে। বিধান সরকারের প্রতিবেদন। স্থলপথে দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়ক, অথচ 1 বছর ধরে এই মহাসড়কের অবস্থা বড়ই নাজুক। একবার এদিকে আইতে আর একবার ঢাকা গেতে, পরে ব্রেক সারা ঢাকা গেছি, এদিক দিয়ে ব্রেক সারা কুয়াকাটা যাওয়া লাগছে এই ভাঙ্গার কারণে। 12 টন লোড করি আমার পাতিপুতি ভেঙে টায়ার বাস্ট হয়ে যাইতেছে, বুঝছেন, অনেক সমস্যা। এটা আপনার বরিশাল থেকে প্রায় 70 কিলো রাস্তা, এই সেম এরকম রাস্তা খারাপ দেখা যাত্রী একবার যে ওঠে তারপর আর এই গাড়িতে আর ওঠে না। যাত্রীরা বলেন, এই ভাঙাচোরা মহাসড়কে চলাচল করতে গিয়ে নানা দুর্ভোগে পড়েন। গন্তব্যে যথাসময়ে পৌঁছানো যায় না। অতিরিক্ত ঝাঁকুনিতে শারীরিক সমস্যা তৈরি হয়। সেখানে এটা 2 লেনের একটা রাস্তা, যে পরিমাণ হ্যাসাল পোহাইতে হয়, একইতে জ্যামের সমস্যা, দ্বিতীয়ত গাড়ি প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে। রিপেয়ারিং বলতে একটু কি হয়েছে যে ইট দিয়ে গেছে, ঠালা দেখিয়া ওইটা মাইতে, এরপরে আর অতিরিক্ত কোনো কাজ হয়নি। এডি জেলা বাস মালিক সমিতির নেতাদের আক্ষেপ, বহুবার সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করেছেন, চিঠি দিয়েছেন, কোনো ফল হয়নি। আমাদের গাড়িরও ক্ষতি হয়, অ্যাক্সিডেন্ট হলে যাত্রীর ক্ষতি হয়। প্রশাসনকে আমরা যতবারই বলি, যতবারই করি, চিঠি দিই, যতবারই আপনার কোনো মিডিয়ায় বলি, কোনো রকম কোনো কিছুই হচ্ছে না। তবে নির্বাহী প্রকৌশলী জানান, ইতিমধ্যে 24 কিলোমিটার সড়কের কার্যাদেশ আর 16 কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আশা করতেছি যে অক্টোবর মাস যখন ড্রাই সিজন শুরু হবে তখন থেকে শুরু করে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত 24 কিলোমিটার সড়কের কাজটা শেষ করে ফেলতে পারবো। বাই দিস টাইম এখানে আমাদের এই সড়কে আরও 16 কিলোমিটার অংশে দরপত্র আহ্বানো হয়ে গেছে এবং দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া শেষ করে আমরা খুব শীঘ্রই এখানে ঠিকাদার প্রক্রিয়া অ্যাপয়েন্ট করতে পারবো। এই মহাসড়ক ধরে প্রতিদিন 10,000-এর বেশি গাড়ি চলাচল করে। বিধান সরকার, ৭১, বরিশাল। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল মহাসড়ক খানাখন্দে ভরে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, সড়ক সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সংস্কার নিয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্টরা কি বলছেন?
যদি এটি বরিশাল ঢাকা মহাসড়ক, এটি একটা ব্যস্ততম সড়ক, যেহেতু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই সড়কের ব্যস্ততা কিন্তু 3 গুণ বেড়ে গেছে এবং গাড়ির সংখ্যাও 3 গুণ বেড়ে গেছে। এখানে মালিক সমিতির কাছ থেকে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, এই সড়ক ধরে অভ্যন্তরীণ রুট থেকে শুরু করে অন্যান্য যে দূরপাল্লার যেসব যে পথ রয়েছে সেসব জায়গাতে কিন্তু প্রতিদিন কিন্তু যাত্রীবাহী বাসের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এবং ঠিক এই জায়গাটা দেখেন যে আমরা ঠিক একেবারে এই যে যেখান থেকে এই যে ভাঙাটা শুরু সড়ক, এত সড়ক যেখানে খানাখন্দ পড়ে গেছে, ঠিক সেই জায়গাটা থেকেই আমরা কিন্তু কথা বলছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরা পার্সন যে দেখাচ্ছেন যে এই যে নথুল্লাবাদ যেটি প্রধান, এই নথুল্লাবাদ থেকে শুরু করে আপনার চলে গেছে একেবারে ভাঙা পর্যন্ত। এবং এই যে 96 কিলোমিটার যে পথ, যেটি একেবারে আপনার এই যে খানাখন্দ এরকম অবস্থা, এবং বেশ কয়েকটা জায়গা যদি বলি যে গৌরনদী, আপনার তারপর এই যে নথুল্লাবাদ, তারপর ইসলাদি, তারপর আপনার এইরকম বেশ যে কতগুলো জায়গা রয়েছে, যেসব জায়গায় টর্কি এবং এইসব জায়গায় যেসব জায়গায় যে স্ট্যান্ড গুলো রয়েছে, সেই স্ট্যান্ড গুলোতে এই এত খানাখন্দ, এবং যার ফলে বৃষ্টি হলে পরে আপনার জল জমে এখানে কিন্তু একটা অন্য ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। এখানে কিন্তু যে যাত্রী চালক, ড্রাইভার বা যাত্রী যারা বলছেন যে এইসব জায়গা থেকে গাড়ি চলাচল করতে খুবই দেখতে হয়। তবে এখানে যে সড়ক ও জনপথ বিভাগের যে কৌশলী নির্বাহী, তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছে, তারা বলছেন যে ইতিমধ্যে 24 কিলোমিটার টেন্ডারের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, কার্যাদেশ দেওয়া হয়ে গেছে, তবে বর্ষার কারণে এই কাজটি তারা শুরু করতে পারছে না। যেহেতু এই যে বর্ষার কারণে এই যে পাশে যে দুই পাশে যে আবার সড়ক বর্ধিতকরণ, প্রশস্তকরণ সেটিও করতে পারছে না, যার ফলে এই যে বর্ষার পরেই তারা কিন্তু এই কাজগুলো শুরু করবেন বলে এখানে যে এই যে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জানিয়েছেন। বিধান আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চুয়াডাঙ্গার ডিসি ইকো পার্কের মরা গাছ নিলামের আড়ালে লাখ লাখ টাকার গাছ চুরির অভিযোগ উঠেছে। তদন্তে 15টি গাছ চুরির সত্যতা পেয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। তবে নিলামে গাছ কাটার অনুমতি পাওয়ার ঠিকাদারের দাবি, উপজেলা অফিসারের কার্যাদেশ অনুযায়ী তিনি গাছ কেটেছেন। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার ডিসি পার্কের মরা 29টি আম, কাঁঠাল ও শিশু গাছ বিক্রির জন্য গত 19 জুলাই নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দর দিয়ে ঠিকাদার নজরুল ইসলাম 29টি গাছ কাটার কার্যাদেশ পান, কিন্তু অভিযোগ ওঠে তিনি পার্কের 44টি গাছ কেটেছেন। 11 জন মনে করেন এখানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা আছে, এটা তো তাদেরই, আমার জানা মতে তাদেরই এটা দেখভালের দায়িত্বের মধ্যে পড়ে। যারা গাছ কেটেছে এবং আইনের আওতায় তাদের নিয়ে এসে তাদের বিচার হোক এবং আমি তাদের শাস্তি দাবি করি। এই গাছগুলো ঠিকাদার যেন না নিয়ে যেতে পারে, এই কারণে ইউনো স্যার আমাদের এখানে ডিউটি দিয়েছে 24 ঘন্টার। আমরা পর্যায়ক্রমে এখানে ভাগ ভাগ করে ডিউটি করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর সাথে সাথে গাছ কাটা বন্ধ রেখে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে আসলে পরিষ্কার হবে এটা ইন্টেনশনাল কি আনইন্টেনশনাল। আর যদি ইন্টেনশনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা এই যে দুষ্ট চক্র যারা ইন্টেনশনালি কাজগুলো করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তদন্ত কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিলাম করা 29টি মরা গাছের অতিরিক্ত 15টি সহ মোট 44টি গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। 15টি গাছ নিলাম বহির্ভূত কাটা হয়েছে, হয়তোবা 28টির সাথে 15টি অনেকে মিলিয়ে 43টি বা 40টি ধারণা করছেন। 28টির মধ্যে 16টি কাটা হয়েছে আর 15টি এক্সট্রা কাটা হয়েছে। তবে অভিযুক্ত ঠিকাদারের দাবি, উপজেলা অফিসের কার্যাদেশ অনুযায়ী তিনি গাছ কেটেছেন। ওরা গাছ কাটছে 2 দিন, আমি একদিন ছিলাম, আর 2 দিন অফিসিয়াল কাজে অফিসে ছিলাম। অতিরিক্ত গাছ আমি কাটিনি, কিন্তু আমি কাগজ অনুযায়ী গাছ কেটেছি বা কাটছি। সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। পিন্টু হাজং, 71। চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্কের মরা গাছ কেটে নিলাম করা হয়েছে। এ সময় গাছ চুরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, কতটি গাছ কাটা হয়েছে এখনো পর্যন্ত? এই বিষয়ে ঠিকাদার সংশ্লিষ্টরা কি বলছেন এবং বিষয়টি নিয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? চৈতি, ঠিকাদার যে কথাগুলো সেগুলো হচ্ছে সে তার কার্যাদেশ অনুযায়ী কিন্তু গাছ কেটেছে, এইটা হচ্ছে ঠিকাদারের দাবি। এবং ঠিকাদার সবসময় একই কথা বলছে যে আমাকে যে কার্যাদেশ দেওয়া হয়েছিল সে অনুযায়ী আমি গাছটা কর্তন করেছি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা সত্য না এবং মিথ্যা। এক্ষেত্রে যে কার্যাদেশের যে বিষয়টা সেটা কিন্তু জেলা প্রশাসন
এই যাবৎকাল উপজেলা প্রশাসনের সাথে যে কথাবর্তন হয়েছে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন গাছগুলো কিন্তু এখনো পর্যন্ত ঠিকাদারকে উত্তোলন করতে দেয়নি। সেই গাছগুলো উত্তোলন তখনই করতে দেবে যখন এটার নিষ্পত্তি হবে। আর এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, তদন্ত কর্মকর্তারা জমা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি এবং এই তদন্ত প্রতিবেদনের অনুযায়ী যদি ঠিকাদার গাছ তুলতে না পারে তাহলে যে বিষয়টা দেখা দেবে সেটা হচ্ছে যে ডিসি ইকো পার্কের যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু অতিরিক্ত কাটা হয়েছে, সেগুলোর অতিরিক্ত কাটার কারণে এলাকাবাসী বলছে যে একটি ডিসি ইকো পার্কের সরকারি সম্পত্তি কিভাবে একটা কার্য আদেশের মাধ্যমে আপনার সেটা কর্তন হয়ে গেল। এটা আসলে একটা খুব খারাপ জিনিস এবং এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। কারণ একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই পরিচর্যা করছে, এলাকারই একজন হচ্ছে কেয়ারটেকার, সে এই বিষয়টা দেখভাল করার কথা, সেও যেমন দেখেনি। আর উপজেলা প্রশাসনে যখন কার্যাদেশ দেওয়া হয় সেই কার্যাদেশেও কিন্তু একটি ভুল রয়েছে যে সেখানে বিভিন্ন গাছ কর্তন করবে। তো এই হচ্ছে ডিসি ইকো পার্কের সর্বশেষ তথ্য। আমি আপনাদেরকে সবচেয়ে বড় জিনিস যে এই ডিসি পার্ক নিয়ে ইতিপূর্বেও গাছ কর্তন হয়েছে এবং সেটা উজাড় হয়েছে। এই ছিল চলতি আমার কাছে সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে সংকট কাটাতে ডিলারদের কাছ থেকে প্রতিদিন বেচাকেনার হিসাব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একাত্তরকে তিনি জানিয়েছেন, সারের অবৈধ মজুদ বা কালোবাজারির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর বিভাগীয় কমিশনার জানান, ধানসহ ফসলের উৎপাদন নিশ্চিত করতে হলে সব শ্রেণী পেশার মানুষকে সচেতন হতে হবে। রাশিদুল হক রুশুর তথ্য ছবিতে প্রতিবেদন। আমন রোপণের ভরা মৌসুমে জেলার বিভিন্ন স্থানে সার সংকট। গেল কয়েকদিনের এমন খবরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনার সত্যতা যাচাইয়ে বুধবার জেলার বিভিন্ন স্থানে সারের ডিলারদের গোডাউনে সারের মজুদ, সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সরজমিন পরিদর্শনে যান বিভাগীয় ও জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। এ সময় সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি কৃষকদের চাহিদা বিবেচনায় অতিরিক্ত সারের বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান। সরকারি যে বরাদ্দ কোনো ঘাটতি নেই এবং কোথাও এটি নিউজ এসেছে যে সার পাচ্ছে না কৃষক। আমরা সেইখানেও আমাদের ভিজিলেন্স রয়েছে। আমরা কয়েক জায়গায় বিগত দিনটা হয়েছে যে যারা সার গুদামজাত করেছিল তারা সেগুলো উদ্ধার করেছে। জেলা প্রশাসক আরও জানান, এখন থেকে ডিলার সরকারি বরাদ্দের কতটুকু সার উত্তোলন করেছেন, কতটুকু গুদামে মজুদ রাখছেন এবং কতটুকু বিক্রি করছেন এর হিসাব প্রতিদিন উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দিতে হবে। এখনো পর্যন্ত প্রায় 1293 বস্তা সার উদ্ধার করা হয়েছে এবং 3 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছে। আমরা চাচ্ছি ভিজিলেন্স অব্যাহত থাকবে। প্রত্যেক উপজেলায় আমাদের মোবাইল টিম রয়েছে। যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায় আমরা প্রপার ব্যবস্থা নেব। এ নিয়ে বিভাগীয় কমিশনার জানালেন, কোনো পর্যায়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি রয়েছে। সবার সম্মিলিত চেষ্টাই কিন্তু সারটা কৃষকের কাছে যাবে এবং কৃষকের কাছে গেলে এই সারের কারণেই কিন্তু আমাদের প্রোডাকশনটা ডিপেন্ড করে। সময় মতো সার দিতে পারলে প্রোডাকশনটা ভালো হয়, তাতে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। বর্তমানে জেলায় 2469 মেট্রিক টন ইউরিয়া সারের মজুদ রয়েছে। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্ধ হয়ে যাওয়া জলিল টেক্সটাইল মিলের জায়গায় এই কারখানা নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে ৫৪.৯৯ একর জায়গা হস্তান্তর করেছেন বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। নানা সংকট ও প্রতিকূলতার কারণে চট্টগ্রামে ২০০৪ সালে বন্ধ হয়ে যায় সুতা ও কাপড় উৎপাদনের জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান জলিল টেক্সটাইল। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কারখানাটি। সেখানেই এবার অস্ত্র কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে জমি হস্তান্তর উপলক্ষে কারখানা প্রাঙ্গণে বাণিজ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর মধ্যে চুক্তি সই হয়। এ সময় আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্র উৎপাদনের জন্য নতুন প্লান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান সেনাবাহিনীর BOF এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই জমির যথাযথ ব্যবহার বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধি করবে, আধুনিক প্রযুক্তি সংযোজনের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা দেশীয়ভাবে পূরণের সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে। এই সংযোজন আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমরা যেখানে আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কীভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরও সম্পৃক্ত করা। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের সমরাস্ত্রের চাহিদা রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অস্ত্র রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলেও জানান তিনি। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে তার দ্বিগুণ তিনগুণ লোক এর কর্মসংস্থান এখানে হবে। এদিকে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, সরকার অস্ত্র ও প্রতিরক্ষা রপ্তানিতে সব ধরনের সহযোগিতা করবে। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে you are placing your country at a different league, at a different height, at a different level. 1961 সালে 55 একর জায়গা জুড়ে যাত্রা শুরু করেছিল জলিল টেক্সটাইল। শাকিলা সিথি, 71। চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাসবহুল BMW গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার রহমতগঞ্জের সাত্তার মঞ্জিলের নিচে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দাদের ধারণা, যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে মাত্র 3 থেকে 4টি বড় অংশ কেটে দেশে এনে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তরিত করা হয়েছে। এ সময় মোগলা বন্দর দিয়ে এরকম যন্ত্রাংশর ঘোষণায় আনা আরও 4টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তা রেজবি আহমেদ। তিনি জানান, চট্টগ্রামে জব্দ করা গাড়িটির মালিক দেশের বাইরে থাকেন, আর তার পরিবারের সদস্যরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং কাগজপত্র ভুয়া বলে ধারণা গোয়েন্দাদের। আমাদের পরবর্তী কার্যক্রম সেটা হবে যে এই মূল গাড়িটা ধরে এর ব্যাক এন্ড ক্যালকুলেশন করা, এর পশ্চাতে যে চেইনটাই, এই যে একটা দুষ্ট চক্রের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটিকে আমাদের বের করে ফেলা, যে এটি কিভাবে আমদানি হলো, এই আমদানির কৌশলটা কি ছিল, কারা এর সাথে জড়িত ছিল, কারা এই নেটওয়ার্কের ভিতরে জড়িত, এবং কি কি আইন এইভাবে গাড়ি আনার ফলে লঙ্ঘিত হচ্ছে, এখানে মানি লন্ডারিং কোনো ইস্যু জড়িত আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব। সিরাজগঞ্জ চেম্বার পরিচালক ও পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার শহরের মতি সাহেবের ঘাট এলাকায় সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে একটি মহল। সাংবাদিকদের ব্যবহার করে একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদটি সত্য নয় বলেও দাবি করেন তারা। চট্টগ্রামে সবজির দাম কিছুটা কমলেও ক্রেতাদের নাগালে আসেনি। বেড়েছে মাছ মুরগির দামও। বাজারে ঝিঙ্গা বরবটি 100 টাকা, ঢেঁড়স 80, টমেটো 120 টাকা বিক্রি হচ্ছে। আর শীতকালীন সবজির দাম বেশ চড়া। ফুলকপি 250 টাকা, শিম 160 এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি কেজি। এদিকে দেশি ও সোনালী মুরগির দাম গত সপ্তাহের মতো 340 এবং 650 টাকা বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকা। গরুর মাংসের দাম এখনও 850 থেকে 1000 টাকার মধ্যে রয়েছে। তবে ডিমের দাম 10 টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকায়। এছাড়া মাছের সরবরাহ ঠিক না হওয়ায় দাম এখনও চড়া। অন্যদিকে পেঁয়াজ এবং আদার দাম গত সপ্তাহের মতো 55 এবং 140 টাকা থাকলেও রসুনের দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। এদিকে খুলনা কাঁচা বাজারে সব ধরনের সবজির দাম রয়েছে ঊর্ধ্বগতিতে। 60 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মাছ এবং মুরগির দামও কিছুটা বাড়তি রয়েছে।
বাজারে বেগুন 100 টাকা, করলা 80 টাকা, পটল 60 টাকা, কাঁকরোল 70 টাকা, বরবটি 60 টাকা এবং মরিচ 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা এবং কক, সোনালী, লেয়ার ও দেশি মুরগি 300 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর গরুর মাংস 750 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা কেজি দরে। এছাড়া ইলিশ সহ সব ধরনের মাছের দামও রয়েছে ঊর্ধ্বগতিতে। খুলনা কাঁচার বাজারের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ চৈতি আপনাকে। চৈতি, আজকের বাজারের যে কাঁচা বাজারে যে রয়েছে সেই কাঁচা বাজারের দাম ঊর্ধ্বগতি রয়েছে এবং দাম ধীরে ধীরে কিন্তু বাড়ছে, কোনো সবজির দাম আসলে কমছে না। আমরা একটু দেখাতে চাই যে খুলনার যে বাজারটিতে আমি রয়েছি সেটা হচ্ছে খুলনার মিস্ত্রিপাড়া বাজার। এই বাজারে আমরা আসলে প্রায় সপ্তাহে আমরা দেখি যে বাজারের দাম দর বলার চেষ্টা করি, কিন্তু প্রতি সপ্তাহে কিছু না কিছু দাম বাড়তি থাকে। যেমন গত সপ্তাহে যে বেগুনটির দাম ছিল 60 টাকা কেজি, আজ সেই বেগুনটি 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আপনারা যে সবজিটি দেখছেন সেই সবজিটি আসলে ঊর্ধ্বগতি দাম, 60 টাকা থেকে 100 টাকা, 120 টাকা, 150 টাকা পর্যন্ত দাম রয়েছে। আমরা একটু আসলে বুঝাতে চাই, একজন ক্রেতা রয়েছে যে ক্রেতা আসলে আমাদের কাছে একটু বলবে যে আসলে বাজার পরিস্থিতি আসলে কেমন, একটু যদি বলবেন। আমাদের বাজার শাকসবজির মূল্য অনেক ঊর্ধ্বগতি। এই আমরা কেবল বাগুন কিনলাম 120 টাকা করে, কোনো তরকারি 70-80 টাকার নিচে আমরা কোনো তরকারি কিনতে পারতেছি না। এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের বেঁচে থাকাটা এখন খুব কষ্ট, অনেক কষ্টের দিন যাচ্ছে আমাদের। জি চৈতি, শুনছিলেন যে আসলে যে খুব খুব বাজারে যে দাম দর, সে দাম দরে আসলে ক্রেতারা বলছেন যে অনেক ঊর্ধ্বগতি রয়েছে। দেখেন, একটা কুমড়ার দাম সেটা 60 টাকা কেজি, একটা লাউ কিনবেন, একটা বেগুন রয়েছে সে বেগুনের দাম 120 টাকা কেজি। এবং আপনারা দেখছেন যে অনেক শাক সবজি আমাদের খুলনায় রয়েছে, যেমন লাউ শাক 60 টাকা কেজি এবং হচ্ছে যে পুঁই শাক 30 টাকা কেজি, এরকম বিভিন্ন দাম রয়েছে। সে দামের ভিতরে আমাদের ভেন্ডি 80 টাকা কেজি, এইরকম সিম রয়েছে, সেটা সিম প্রায় 150 টাকা কেজি। এছাড়া রয়েছে মনে করেন যে করলা 80 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, কাঁকরোল 70 টাকা কেজি, বরবটি 60 টাকা কেজি, মরিচ আসলে কিছুদিন আগে মরিচ ছিল 200 থেকে 300 টাকা কেজি, এখন মরিচটা একটু দাম কমেছে, এখন মরিচ 100 থেকে 120 টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে যে ব্রয়লার মুরগি রয়েছে সেটা 180 থেকে 190 টাকা, কক রয়েছে 300 থেকে 320 টাকা, সোনালী রয়েছে 300 টাকা, 300 থেকে 350 টাকা এবং লেয়ার মুরগি রয়েছে 350 টাকা। দেশি যে মুরগিটা আমাদের বেশি পছন্দের, সে দেশি মুরগিটা 500 থেকে 550 টাকায় কিনতে হচ্ছে। এবং আমাদের যে গরুর মাংস, এটা আসলে স্বাভাবিক রয়েছে 750 টাকা, 700 টাকা, অনেক জায়গায় পাওয়া যায় বাজার ভেদ করে। খাসির মাংস 1200 থেকে 1250 টাকা এবং মাছ, ইলিশ মাছ রয়েছে 1500 থেকে 3000 টাকা কেজি। এই যে বাজারগুলি আসলে ক্রেতা বিক্রেতারা বলছে সব ঊর্ধ্বগতি রয়েছে। তো চৈতি, এই ছিল খুলনার বাজারের সর্বশেষ তথ্য আমার কাছে। রাজু, ধন্যবাদ আপনাকে। বাণিজ্যিক সংগঠনগুলোকে তাদের সীমাবদ্ধতা অতিক্রম করে নিজ নিজ সেক্টরকে উন্নত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ মহাপরিচালক মোস্তফা জামাল হায়দার। বৃহস্পতিবার চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় কাস্টমস, গ্যাস, বিদ্যুৎ সহ নানা সমস্যা নিয়ে কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় বাণিজ্য সংগঠনের মহাপরিচালক চট্টগ্রামের নানা সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনগুলোকে তাদের সুযোগগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বাণিজ্য সংগঠনের কাজটা কি? বাণিজ্য সংগঠনের কাজটাই হচ্ছে আপনার বেসিক্যালি সেক্টরাল ডেভেলপমেন্ট। তো আরেকটা জিনিস আমি আজকে বলতে চাই যে চিটাগং, এখানে এভরি ফ্যাসিলিটি আছে। আমাদের এখানে আপনারা নিশ্চয় জানেন যে মিডিয়ার কার্যক্রম শুরু হয়েছে মাতারবাড়ি কেন্দ্রিক বা মহেশখালী কেন্দ্রিক যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, ডিপ সি পোর্ট, এবং এটাকে বেস করে আমি আশা করি যে চিটাগং যে তার
মানে এখনো অনেক স্কোপ আছে, অনেক মানে অপরচুনিটি আছে চিটাগংয়ের জন্য। কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একে একে শিক্ষার্থী ও নজরুল পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কবিকে শ্রদ্ধা জানান। এরপর কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে কবির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, আলোচনা সভা, আবৃত্তি, হামদ নাদ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চলছে দর্শক, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, থাকুন ৭১-এর সাথে।